24 বলে 50 রান, 18 রানে 4 উইকেট। আপনি একটা টি-20 ম্যাচে এর চেয়ে বেশি বেস্ট অলরাউন্ডারটার কাছ থেকেও কি আশা করতে পারেন? বেস্ট অলরাউন্ডার কে? সর্বকালের সেরা অলরাউন্ডারদের তালিকায় তো আমাদের একজনই, সাকিব আল হাসান। কিন্তু না, আজকের দিনের জন্য অন্তত সেই জায়গাটা রফিক ভাইয়ের। এবং সেই জায়গাটা আমার না খুব দৃঢ় বিশ্বাস, আমার ধারণা, শুধু ধারণা না, জেনেই বলতেছি। সাকিব, মাশরাফি বাংলাদেশের খুব ভালো দুজন অলরাউন্ডার। সাকিব তো স্বীকৃত অলরাউন্ডার, মাশরাফি ওই স্বীকৃতিটা পায় নাই। এরাও স্বীকার করে যে কোনো সুযোগ সুবিধা যদি পেতেন এবং এই যুগে জন্মাতেন, তাহলে শর্টার ফরম্যাটে অন্তত বিশ্বসেরা অলরাউন্ডার হিসাবে রফিক ভাই সবার আগে খেতাবটা নিজের করে নিতে পারতেন। তো সেটা আমাদের দুর্ভাগ্য। একটা অদ্ভুত সময় জন্মাইছিলেন যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খুব একটা খেলারই সুযোগ পান নাই। যে সময় খেলার সুযোগ পাইছেন ততদিনে অলরেডি ফুরায় যাওয়া শুরু করছেন। তারপরে সেই হাড়ে যে ভেলকে দেখাইছেন, এই যে দেখলেন না, এখন এই বয়সে যখন নানা হয়ে গেছেন, সেই বয়সে এসেও কি প্রবল প্রতাপ দেখাচ্ছেন। 200-এর উপরে স্ট্রাইক রেটে, অলমোস্ট 250 স্ট্রাইক রেটে একটা 50 করে দিলেন। ছেলে খেলা না, যে কোনো বোলিংয়ের এগেনস্টে, পাড়ার বোলিংয়ের এগেনস্টেও ছেলে খেলা না। এবং 4টা উইকেটও তুলে নিলেন সেই আগের মতো রফিক ভাই। এখন রফিক ভাইকে নিয়ে আজকে একটু কথা বলবো যে রফিক ভাইরে আসলে আমরা কি মিস করছি। রফিক ভাইয়ের গ্রেটনেস নিয়ে তো আমার মনে হয় না নতুন করে বলার কিছু আছে। রফিক ভাই, আমি অন্তরের অন্তরস্থল থেকে ফিল করি, বাংলাদেশের ক্রিকেটে জন্মানো বা বাংলাদেশের স্পোর্টসে জন্মানো গ্রেটেস্ট অ্যাথলেটদের মধ্যে একজন। গ্রেটেস্ট অ্যাথলেট শুধু পারফরমেন্স বা স্টার্স দিয়ে হয় না, এটার মধ্যে আরও অনেক কিছু থাকে। একই সঙ্গে রফিক ভাই বিরাট একটা আক্ষেপ, সেই আক্ষেপটা নিয়ে একটু কথা বলবো। আর রফিক ভাইয়ের একটা পারিবারিক ট্রাজেডির কথা শুনলাম, একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, সেজন্য আমরা সবাই রফিক ভাইয়ের জন্য প্রার্থনা করব। একটু রফিক ভাইকে নিয়ে কথা বলি আজকে। না, শুরুতে ওইটা বলি যে রফিক ভাই কত বড় গ্রেট এটা আমরা বুঝতে পারি না। এটা বুঝতে না পারার সবচেয়ে বড় কারণ কি, যে আমরা তো খুব পরিসংখ্যান এবং ইতিহাস নির্ভর। আমাদের দেখবেন যে যখন অনলাইনে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে কথা হয়, তখন আমাদের লোকেরা জিজ্ঞেস করে লিপু কয়টা 50 করছে, নান্নু কয়টা ছক্কা মারছে। এসব দিয়ে আমরা আমাদের ইতিহাস বোঝার চেষ্টা করি। মানে আমার বাবা কত টাকা ইনকাম করতো, ওইটা দিয়ে বোঝার চেষ্টা করি আমার বাবা বড় মানুষ ছিল কিনা, ভালো মানুষ ছিল কিনা। তো একটা জাতি আমি মনে করি তার পছন্দ ধরে এভাবেই, যখন তার পূর্বসূরিদের সে এরকম পরিসংখ্যান টাকা দিয়ে মাপা শুরু করে। তো সেই দুর্ভাগা জাতির অংশ হিসাবে রফিকবার গ্রেটনেস বোঝানো আসলে খুব কঠিন, কারণ পরিসংখ্যানে তো নাই। আছে বাংলাদেশের প্রথম 100 উইকেট শিকারী, অমুক তমুক, সেটা খুব বেশি মনে হবে না তো আপনার, যখন আপনি দেখবেন তার চেয়ে অ্যাভারেজটা সাকিবের ভালো বা অমুকের ভালো তমুকের ভালো, এনামের বোলিং ফিগারগুলো তার চেয়ে ভালো, আপনার মনে হবে যে না, রফিক এমন কিছু ছিল না। ওই গাউয়া একটা লোক কেরানীগঞ্জ থেকে আয়সা দুমদাম মারত। রফিক, আবারও বলি, রফিকের গ্রেটনেস, নান্নুর গ্রেটনেস, ফারুক, আকরাম, বুলবুল, লিপু, এদের গ্রেটনেস বুঝতে গেলে একটু বাপের জায়গা থেকে ভাবতে হবে, যে ও বাপ বাপ হতা হয়, ওই জায়গা থেকে ভাবতে হবে। তো রফিকরে বাপদেরও বাপ ভাবতে হবে। আপনি যখন ভাববেন যে হুইজ গ্রেট, তখন ভাবতে হবে যে সে এমন একটা সময় খেলতো যে সময় আসলে খেলার সুযোগই ছিল না। আমাদের এখানে কোয়ালিটি কোনো ক্রিকেটই হতো না। 4-5 বছর বাদে দু একটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার সুযোগ পেত। টেস্ট তো যখন শুরু করছে তখন রফিক ভাই ফিনিশড, একেবারে ফিনিশড। রফিক ভাই যৌবনে, রফিক ভাই টেস্ট ক্রিকেট বাংলাদেশে শুরুই হয় নাই। তারপরেও দেখেন কি অসাধারণ পারফর্ম করছে, কি অসাধারণ পারফর্ম করছে, বলাতে রীতিমতো না চাইছে। দেখেন একটা সময় রফিক ভাই শুধুমাত্র স্পিন করায়, বল স্পিন করায়, টার্ন করায়, পাগল করায় দিত ব্যাটসম্যানদের। আবার রফিক ভাই বাংলাদেশের ইতিহাসে সম্ভবত সবচেয়ে ভালো আর্মার মারতে পারতো। এবং বিস্ময়করভাবে আজকে দুসরায় প্রথম উইকেট আনিল এবং ম্যাচের প্রথম বলে, মানে ম্যাচের নিজে প্রথম যে বলটা করলো। রফিক ভাই তার খেলোয়াড়ি জীবনে এত দুসরা করতো না। মানে এইটা যেরকম কনফিডেন্টলি প্রথম বলটাই দুসরা মারলো, এটা রফিক ভাইয়ের নেচারের মধ্যে ছিল না ওই সময়। রফিক ভাই খুবই ক্লাসিক বোলার, আবার খুবই লিমিটেড ওভারের জন্য খুব কার্যকরী বোলার। রফিক ভাই যে কি না, রফিক ভাইয়ের ব্যাটিংটা নিয়ে একদমই হয় আমাদের বয়সী যারা, তারা একটু নস্টালজিক আলোচনা করি, সেটা 4 ছক্কার জায়গা থেকে। সেই 4 ছক্কাটা যে কি হইতে পারত যদি আজকের এই ফিল্ডিং রেস্ট্রিকশন, তারপরে টি-20, এইসব জিনিস রফিক ভাই পাইতো, তাহলে রফিক ভাই নিঃসন্দেহে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের জন্য সবচেয়ে আকর্ষণীয় ক্রিকেটার হতো। রফিক ভাইয়ের মতো পাওয়ার হিটার
রফিক ভাইয়ের মতো পাওয়ার হিটার বাংলাদেশে খুব কম জন্মেছে, ন্যাচারাল পাওয়ার হিটার যেভাবে হিট করে। আপনি আজকেও দেখেন 250 স্ট্রাইক রেটে যে ইনিংসটা খেলছে, ক্লিন ক্লিন সব হিট, ক্লিন হিট, হ্যাঁ স্লগিং করে। অবশ্যই আপনি বলবেন যে না, ওই কেতামাফিক ব্যাটিং না, পাওয়ার হিটাররা কেতামাফিক ব্যাট করেও না। না, রফিক ভাই নিজের মতো শট ইম্প্রোভাইজ করে। কি অসাধারণ একটা অলরাউন্ডার। ও অবশ্যই অবশ্যই এই লিমিটেড ওভার ক্রিকেটের জামানায় যদি রফিক ভাই জন্মাতো, তাহলে গ্রেটেস্ট ক্রিকেটারদের একজন হতো, একই সঙ্গে টেস্টে সে গ্রেটেস্ট বোলারদের একজন হতো। তার বোলিংয়ের প্রশংসা করে শেষ করা যাবে না। এবং দেখেন আজকে এই বয়সে মাঠে নামছে, নেমে ওই পারফর্মটা করছে, প্রথম উইকেটটা নেওয়ার পরে একটা নাচ দিছে। মানে আমার রফিকের উপরে রাগ হচ্ছিল যে এরকম নাচতো না তো রফিক ভাই আমাদের সময়। খুব হাসতো রফিক ভাইয়ের, হাসিটা তো মিষ্টি, এখনও খুব মিষ্টি। কিন্তু ওই যে রফিক ভাইয়ের একটু ট্র্যাজেডি চলতেছে, সে কথাটা বললাম, এটা আজকেই জানলাম। আমার আরও আগে জানা উচিত ছিল। অবশ্যই খোঁজখবর রাখা উচিত ছিল। রফিক ভাইয়ের নাতিটা সম্ভবত হার্টে কোনো একটা সমস্যা চলতেছে, একটা টিউব লাগায় রাখছে, এটা রফিক ভাই বলছেন। তো আমি জানি, আমি রফিক ভাইয়ের কাছে যাতায়াত করে জানি যে রফিক ভাইয়ের জীবন মরণ হচ্ছে রফিক ভাইয়ের নাতিরা। রফিক ভাই যখন তার মেয়ে যখন ছোট, এই মেয়ে রফিক ভাইয়ের এ দুনিয়া একদিকে আর মেয়ে আরেকদিকে ছিল। এবং যখন নাতিরা হয়েছে, রফিক ভাইয়ের জীবনে আর কিছু নাই। রফিক ভাইয়ের জীবনে হচ্ছে বাচ্চাদের জন্য, অচেনা বাচ্চাদের জন্য ক্রিকেটের একটা একাডেমি করে যাবে, আর এই নাতিরা, এছাড়াও রফিক ভাইয়ের জীবনে আর কিছু নাই। ফলে নাতিটা অসুস্থ হওয়াতে রফিক ভাই কত এলোমেলো আছে সেটা আমি অনুমান করতে পারি। রফিক ভাই খুব মানে এলোমেলো হয়ে যায় এসব সময়, নাতির অসুস্থতা সহ্য করতে পারে না, এবং অসুস্থতাটা তো বেশ গুরুতরই মনে হলো। তো আমরা সবাই মিলে কিন্তু এটা একদম আমার দাবি থাকবে, জোর দাবি, পুরো দেশের এখন রফিক ভাইয়ের নাতির জন্য দোয়া করতে হবে। আমরা চাই খুব দ্রুত বাচ্চাটা সুস্থ হয়ে রফিক ভাইয়ের কোলে চলে আসুক, ও মাঠে আসুক, আগে যেরকম আসতো মাঠে এসে এরকম হইচই করবে, ওরকম ক্রিকেট খেলবে, ও ভালো ক্রিকেটার হতে চায়। রফিক ভাইয়ের নানা দিক নিয়ে আমরা নানা সময় গল্প করব, যদি সুযোগ পাই। রফিক ভাইয়ের নিয়ে একটা বই করার ইচ্ছা আছে। রফিক ভাই কিছুতেই অনুমতি দিতে চায় না। এই লোকটার যে জীবন, এটা তো ওই সেই যখন ক্যারিয়ার শুরু করছি তখন সুব্রতা বলছিল যে বাংলাদেশে যদি কোনো একটা স্পোর্টসম্যানের জীবনী পাঠ্য বইয়ে থাকে, সেটা পেলে, ম্যারাডোনা বা অন্য কেউ না। ইভেন মোহাম্মদ আলীও বাংলাদেশের পার্সপেক্টিভে আপনি আগে দিবেন না, আগে দিবেন মোহাম্মদ রফিকের জীবনে। মোহাম্মদ রফিকের জীবনের চেয়ে ড্রামাটিক, এরকম ক্লাইম্যাক্স, এরকম উত্থান পতন, এত সুন্দর কাহিনী এই পৃথিবীতে খুব কম জন্মাইছে। সেখানে একজন বঙ্গ সন্তানের এই যে গর্বের গল্প, যে গরু চড়াতে নদী পার হয়ে এসে ক্রিকেট খেলা শিখে গেল, একটা ম্যাচ চলাকালীন পেস বোলার থেকে স্পিনার হয়ে গেল, ওই ম্যাচে স্পিন বল করে 3টা উইকেট তুলে নিল, 3টাই বোর্ড। এবং কোনোদিন কারো কাছ থেকে কিছু শেখা লাগে নাই কোনোদিন। আমি ওই যে সবসময় বলি যে রফিক ভাই হচ্ছে পৃথিবীর ক্রিকেটের সিম্বল, পৃথিবীর ক্রিকেটের সিম্বল। দেখেন রফিক ভাই ইংরেজিটা বোঝেও না, বলতেও পারে না, কিন্তু ইন্টারন্যাশনাল সব তারকাদের সঙ্গে তার দারুণ সুসম্পর্ক ছিল। কিভাবে ছিল? ওই যে ক্রিকেট ইটসেলফ এ ল্যাঙ্গুয়েজ। শেনওয়ান বলেন বা মাখা অ্যান্টনি হচ্ছে তার সবচেয়ে প্রিয় বন্ধু। অ্যান্টনিও ইংরেজি খুব ভালো বলতে পারে না, ও জুলু ভাষাভাষী। ওই এই যে ব্যাপারগুলো রফিক ভাই, আমরা যখন বলি স্পোর্টস ইটসেলফ এ ল্যাঙ্গুয়েজ, সেটা প্রতীক রফিক ভাই। আবার যখন বলি একজন স্পোর্টসম্যান, তার স্পোর্টস যে স্পিরিট, এটা অটোমেটিক তার ভেতরে তৈরি হয়, তার এটা পড়তে হয় না। এমসিসির বই পড়ে ক্রিকেট চেতনা শেখা লাগে না, ওটারও প্রতীক রফিক ভাই। রফিক ভাই মাঠে কোনোদিন অসততা করে নাই। ওই সেই ম্যান কাটিংয়ের সুযোগ মিস থেকে শুরু করে রফিক ভাই জীবনে অনেক কিছু ছেড়ে দিছে মাঠে, অনেক কিছু যেগুলো তার কাছে অশোভন মনে হয়েছে, বা মনে হয়েছে যে এটা ক্রিকেট, এটা করা ঠিক না ক্রিকেটে। ওই জিনিসগুলো যে ক্রিকেট চেতনার পরিপন্থী, এটা তো রফিক ভাইরে কেউ শিখায় নাই, রফিক ভাই নিজে নিজে শিখছে। রফিক ভাই হচ্ছে পৃথিবীর অন্যতম সেরা স্বশিক্ষিত চেতনা সম্পন্ন ক্রিকেটার। রফিক ভাইয়ের কথা বলতে গেলে আসলে দিন শেষ হয় না। শেষ বেলায় একটা জিনিস বলি, এটা কালকে বলার জন্য জমায়ে রাখলাম। আজকে রফিক ভাই একটা কথা বলছেন, খুব গুরুত্বপূর্ণ, এটা আলোচনার দাবিদার রাখে। এটা আমি মাঝে মাঝে বিভিন্ন ফোরামে এই আলোচনাটা তোলার চেষ্টা করি, যে আমরা আজকের দিনে ক্রিকেটারদের যতটা ওভার ফিট বানানোর চেষ্টা করতেছে, জিম ফিট বানানোর চেষ্টা করতেছে, এটা ক্রিকেটের কত ক্ষতি করতেছে।
এবং সে শেনওয়ার্নের সঙ্গে আলাপচারিতার উদাহরণ দিয়ে বলছে যে অতিরিক্ত জিম করানো সেই স্পিনারদের প্রসঙ্গে বলছে স্পিনারদের ক্ষতি করতেছে, স্পিনারদের বল স্পিন করার ক্ষমতা কমাচ্ছে। এই কথাটা আমি দেখলাম ফেসবুকে বেশ হাসাহাসি হচ্ছে। আমরা তো হাহা প্রজন্ম, ফলে সব কিছুতে হাহা হচ্ছে। এই কথাটা যে কতটা সায়েন্টিফিক এবং কতটা ক্রিকেটিং সেই জিনিসটা নিয়ে আমরা আলাদা করে একটু আলোচনা করব, যে ক্রিকেট কখনোই জিম ফিট মানুষের খেলা না, ক্রিকেট হচ্ছে ম্যাচ ফিট মানুষের খেলা। ম্যাচ ফিটনেস, জিম ফিটনেস নিয়ে আমি আগে একদিন একটা কন্টেন্ট করছি, আবারও করব, যে রফিক ভাইয়ের এই কথাটা কিভাবে জাস্টিফাইড, স্পিন বোলিংকে ধরে আমরা এই আলোচনাটা করব। সেই সময়টার অপেক্ষায় থাকলাম। তার আগ পর্যন্ত রফিক ভাইয়ের নাতির জন্য এবং রফিকের জন্য অশেষ শুভকামনা, অশেষ শুভকামনা।